নমস্কার, দৃশ্যকল্পে আপনাকে স্বাগত। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের সকলের জন্য বড়দিনের শুভেচ্ছা রইল। এই বছর তো শেষ হয়েই এলো, আগামী বছর সুন্দর কাটুক সবার, এই শুভকামনা নিয়েই শুরু করছি তাহলে। আমি পলাশ মুখোপাধ্যায় যাওয়া এবং খাবার নতুন একটি পর্ব নিয়ে যথারীতি চলে এসেছি আপনাদের কাছে। আজ আমাদের ভ্রমণ কলকাতার কাছেই। আজ চলেছি বৈদ্যবাটি। বাড়িতে প্রাতরা সেরে দমদম স্টেশনে তাই সকাল সকাল চলে এসেছি ট্রেন ধরব বলে। ট্রেনে করে প্রথমে যাব বালি হল্ট, তাই ডানকুনি লোকালে উঠে বসেছি। বালি ব্রিজ পার করে আসবে বালিঘাট। এর পরের স্টেশন বালি হল্টে নামবো আমি। সেখানে নেমে নিচে বালি স্টেশন থেকে ধরব হাওড়া ব্যান্ডেল শাখার ট্রেন। ঢুকে গিয়েছি বালি হল্টে, এবার নামার পালা। বালি স্টেশন থেকে ধরে নিয়েছি বর্ধমান লোকাল। এখান থেকে বৈদ্যবাটি মিনিট 20 পথ। শেওড়াফুলির পরেই আসে বৈদ্যবাটি। বৈদ্য একটি জাতি, মূলত কবিরাজ বা চিকিৎসক, আর বাটি অর্থাৎ আবাসস্থল থেকেই বৈদ্যবাটি এই এলাকার এমন নামকরণ। যেতে যেতে বলি বৈদ্যবাটি সম্পর্কে দু চার কথা। বৈদ্যবাটির নামকরণে আমি দু রকমের তথ্যই পেয়েছি। প্রথমটি হলো বখতিয়ার খিলজি নদিয়া জয় করার পর গৌড়ের দিকে অগ্রসর হন এবং সেখানেই রাজধানী স্থাপন করেন। গৌড় জয়ের পর আরও পূর্ব দিকে বরেন্দ্র বা উত্তর বাংলায় নিজের অধিকার প্রতিষ্ঠা করেন। আর সেই সময় উত্তরবঙ্গ থেকে বৈদ্যরা তাদের মহামূল্যবান পুঁথিসহ এক প্রকার প্রাণ ভয়ে পালিয়ে এসে গঙ্গার তীরে এই অঞ্চলে বসবাস শুরু করেন। সেই বৈদ্যদের বসবাস থেকেই নাকি বৈদ্যবাটি কথাটি এসেছে। দ্বিতীয়টি হলো এই বৈদ্যবাটির বাসিন্দা বৈদ্যকুল চূড়ামণি এবং কবি বসন্ত রায় সম্রাট শাহজাহানকে তার সংস্কৃত কাব্য পাঠ দ্বারা মুগ্ধ করেছিলেন। সম্রাট ও কবিকে সম্মানস্বরূপ বৈদ্যপুর মৌজা নিষ্কর রূপে দান করেন। এরপরেই প্রচুর বৈদ্য সম্প্রদায়ের মানুষ এখানে এসে বসবাস শুরু করেন। বাংলাদেশের বিক্রমপুর থেকে তারা এসেছিলেন। বহু বিদগ্ধ কবিরাজ, চিকিৎসক, শাস্ত্রকার সেই সময় এই অঞ্চলকে আরও প্রসিদ্ধ করেছেন। পরে এই সুনামকে আরও উচ্চতায় পৌঁছে দেন মধুসূদন গুপ্ত। তার কথা অবশ্য বিশদে পরে বলছি। কথা বলতে বলতে এসে গিয়েছি বৈদ্যবাটিতে। প্ল্যাটফর্মে আমায় নামিয়ে দিয়ে বর্ধমান লোকাল চলে গেল তার গন্তব্যের দিকে। প্ল্যাটফর্মের পূর্ব দিকে এসে আমি ধরে নিয়েছি একটি টোটো। প্রথমে যাচ্ছি চাপদানির দিকে। বৈদ্যবাটি এবং চাপদানি একেবারে পিঠোপিঠি শহর, আলাদা করাই মুশকিল। আগে চাপদানির দিক থেকে বেড়ানো শুরু করব, তাই চলেছি চাপদানি পলতা ফেরিঘাটের দিকে। ভদ্রপল্লী বৈদ্যবাটি পণ্ডিতের বাস, শাস্ত্র আলাপন যথা হয় 12 মাস। বিশিষ্ট কবি নাট্যকার দীনবন্ধু মিত্র বৈদ্যবাটিকে এইভাবেই তার লেখনীতে স্থান দিয়েছিলেন। বাংলার বিখ্যাত উপন্যাস টেকচাঁদ ঠাকুর প্রণীত আলালের ঘরে দুলালেও বৈদ্যবাটি নামের উল্লেখ পাওয়া যায়। শুনেছি স্বভাবকবি এবং শাস্ত্রবিদ অ্যান্টনি ফিরিঙ্গি একসময় বৈদ্যবাটিতে থাকতেন। এখানেই কুমোরপাড়া শ্মশানে ব্রাহ্মণ কন্যা সৌদামিনীকে সতীদাহ থেকে উদ্ধার করে বিয়ে করেন, তারপর সেখানেই থেকে যান। তার কাব্যগাথায় বৈদ্যবাটির উল্লেখ মেলে। কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যেও বৈদ্যবাটির উল্লেখ আছে। এ থেকেই বোঝা যায় বৈদ্যবাটির ইতিহাস আজকের নয়। চলে এসেছি ফেরিঘাটের কাছে। জিটি রোডের কাছেই এই ফেরিঘাট, বেশ জমজমাট মোড়। এখানে আছে চাপদানি পুরসভা। 100 বছরেরও বেশি বয়স এই পুরসভার। পুরো ভবনটিও বেশ অভিজাত। এই চত্বরে আছে বেশ কয়েকটি নতুন পুরনো মন্দির। আমি অবশ্য যাব
পুরসভার পিছন দিকে। পুরসভার পাশ দিয়ে রাস্তা গিয়েছে, সেখান দিয়ে সামান্য এগোলেই পড়বে বড় একটা মাঠ। এই মাঠের নাম ইন্দিরা ময়দান। মাঠের পাশ দিয়ে বইছে গঙ্গা। জায়গাটা দারুণ। এই মাঠ এবং গঙ্গার ধার কিন্তু আমাদের পুরনো দর্শকেরা দেখেছেন। একটু মনে করুন, ইছাপুর নবাবগঞ্জ পর্বে আমরা নদী পেরিয়ে এদিকটাতে এসেছিলাম সামান্য সময়ের জন্য। আমাদের চ্যানেলে সেই ভিডিও কিন্তু আছে, কেউ চাইলে গিয়ে দেখে আসতেই পারেন। তখন এসেছিলাম গরমের বিকেলে, বেশ ভিড় ছিল। এখন এসেছি শীতের সকালে, তাই এই সকালের দিকে এখন এখানে ভিড় নেই বললেই চলে। গঙ্গার ধারে গাছগাছালির ছায়া ভরা সুন্দর পরিবেশ। এতটাই শান্ত এখন যে কাঠবেড়ালিরাও নিশ্চিন্তে খেলা করছে গাছের তলায়। আমিও খানিক সময় বসে তাদের সেই চাঞ্চল্য উপভোগ করছিলাম। গঙ্গার ধার এখন বেশ মনোরম। শীতের নরম রোদ গায়ে মেখে আমি তাড়িয়ে তাড়িয়ে অনুভব করছিলাম সেই অপূর্ব অনুভূতি। সব মিলিয়ে সকালটা বেশ ভালোই কাটছিল আমার। বেশ খানিকক্ষণ রইলাম এখানে, যেতেই ইচ্ছে করছিল না, কিন্তু এখনও তো বেড়ানো সেভাবে শুরুই হয়নি। অগত্যা বেরোতেই হলো। ইন্দিরা ময়দান থেকে মিনিট সাতেক হেঁটে চলে এসেছি চাপদানির লক্ষ্মীনারায়ণ মন্দিরে। এই মন্দিরটি অবশ্য বেসরকারি সম্পত্তি। সেই সংস্থার বেশ কিছু নিয়মকানুন আছে, আগে দেখে নেওয়া যাক সেইগুলি। সুন্দর সবুজ পরিবেশে এই মন্দির। ঢুকেই এত সবুজ দেখে খুব ভালো লাগলো। জিটি রোডের একদম ধারে হলেও একটু ঢুকে গেলে বেশ শান্ত সুন্দর পরিবেশ। তবে এখানে প্রবেশের সময় নিয়ে বেশ কড়াকড়ি। আমি শুনেছিলাম এই মন্দির সকাল 6টা থেকে 11টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকেলে 4:30 থেকে খোলে। কিন্তু এসে শুনলাম সকাল 9:30 10টাতেই বন্ধ হয়ে যায় এখন। আমি তার মধ্যেই গিয়েছিলাম বলে দেখতে পেয়েছি। যাই হোক, যা বলছিলাম, মন্দিরটির গঠন কিন্তু সাধারণ, তেমন কোনো কারুকার্য বা শিল্প সুষমা নেই, কিন্তু পরিবেশের জন্যই ভালো লাগে এই মন্দির চত্বর। গঙ্গার একেবারে ধারে, তবে তা দেখার অবশ্য উপায় নেই গাছপালার জন্য। সামনে সবুজ ঘাসের গালিচা, প্রচুর ফুল ও ফলের গাছ। এবারে ঢোকা যাক মন্দিরে। এই মুহূর্তে আমি ছাড়া মন্দিরে কেউই নেই। পুরোহিত একাই বসে বই পড়ছেন। ভিতরে আছে লক্ষ্মীনারায়ণের বিগ্রহ। এই মন্দিরের পাশেই আছে শিব মন্দির, সেটিও দেখে নেওয়া হলো একই সঙ্গে। ভালোই লাগলো ওই নির্জন মন্দির চত্বরটি। তবে আপনারা এখানে এলে বিকেলের দিকে আসাই ভালো, তাহলে খোলা পাবেন। লক্ষ্মীনারায়ণ মন্দির থেকে মিনিট 15 হেঁটে চলে এলাম নিমাই তীর্থ ঘাটে। বৈদ্যবাটির নিমাই তীর্থ ঘাট খুবই পরিচিত। 16শ শতাব্দীতে বিপ্রদাস পিপলাই তার মনসামঙ্গল কাব্যে এই ঘাটের কথা উল্লেখ করেন।
ঘাটে ঢোকার ঠিক মুখেই বড় চাঁদনি, তার দুপাশে দুটি মন্দির, একটি জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার, অন্য পাশে নিতাই গৌরাঙ্গের। চাঁদনি থেকে নেমে গিয়েছে সিঁড়ি, তার সামনেই নিমাই সন্ন্যাসের প্রতিকৃতি। নীলাচলে যাত্রার সময় স্বয়ং নিমাই সন্ন্যাস এসেছিলেন এই ঘাটে, এমনটি জানা যায়। জনশ্রুতি আছে তার আগমনের সময় নিম গাছে নাকি চাঁপা ফুল ফুটেছিল। ভদ্রকালী মন্দির সংলগ্ন মিষ্টির দোকানে মিষ্টি খেয়ে পয়সার পরিবর্তে তিনি হাতের স্বর্ণবালা দিয়েছিলেন, এমন লোককথাও রয়েছে এখানে। বৈদ্যবাটের নিমাই তীর্থঘাট থেকেই বেশিরভাগ মানুষ কাঁধে জল নিয়ে রওনা হন বাবা তারকনাথের মাথায় জল ঢালার জন্য। এমনিতে নিজের বা পরিবারের মঙ্গল কামনায় বর্তমানে সারা বছরই হাজার হাজার মানুষের আনাগোনা তারকেশ্বর মন্দিরে। এই যে লোহার রডগুলি দেখছেন, এগুলি সবই তারকেশ্বরগামী পুণ্যার্থীদের বাঁক রাখার জায়গা। শ্রাবণ মাসে এই অঞ্চলটা ভর্তি থাকে। নিমাই তীর্থঘাটের পুরনো ঘাটটি নষ্ট হয়ে গেলে চন্দননগরের স্বর্গীয় কাশীনাথ কুণ্ডু এই ঘাটটি সংস্কার করেন। এই ঘাট থেকে 10ম শতাব্দীর পাল রাজত্বকালের একটা সূর্য মূর্তিও আবিষ্কার হয়েছে। নিমাই ঘাটে বছরে 3টি মেলা হতো সেই সময়। কথিত আছে শ্রীমা সারদা দেবী জয়রামবাটি অথবা কামারপুকুর থেকে যখন দক্ষিণেশ্বর যেতেন তখন নিমাই তীর্থ ঘাট থেকেই নৌকায় উঠতেন। নিমাই তীর্থ ঘাটটি তাই মায়ের পদধূলিতেও ধন্য। মধ্যযুগীয় মঙ্গল কাব্যে কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যেও বৈদ্যবাটির নিমাই তীর্থ ঘাটের উল্লেখ মেলে। নিমাই তীর্থ ঘাটের একেবারে পাশেই রয়েছে নিমাই তীর্থ গৌড়ীয় মঠ। ঘাট থেকেই দেখা যায় এই সুদৃশ্য মঠটি। সুন্দর তোরণ দৃষ্টি আকর্ষণ করবেই আপনার। এবারে ঢুকবো আমরা এই মঠে। মঠে ঢুকেই ওপরে রয়েছে মূল মন্দির। আগে গেলাম সেখানেই। সেখানে অবশ্যই সকালে কেউই নেই, ফাঁকা নিরিবিলি মন্দিরে আমি একাই। এই সুন্দর মঠটি বৈদ্যবাটির নিমাইতীর্থ ঘাট সংলগ্ন গঙ্গা নদীর তীরে অবস্থিত নবদ্বীপের শ্রী দেবানন্দ গৌড়ীয় মঠের একটি শাখা। স্থানটির গুরুত্বের কারণেই গৌড়ীয় বেদান্ত সমিতির তৎকালীন সভাপতি নবদ্বীপের বৈষ্ণব গুরু শ্রীমদ্ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজ এইখানেই শ্রী নিমাই তীর্থ গৌড়ীয় মঠ প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরে রাধাকৃষ্ণ, জগন্নাথদেব প্রভৃতি আছেন। মন্দিরের উপরেই রয়েছে একটি ভাস্কর্য, শ্রীকৃষ্ণের পর্বত উত্তোলন। পুরাণ অনুযায়ী শ্রীকৃষ্ণ সমগ্র গোবর্ধন পর্বতটি তার বাম হাতের কড়ে আঙুলের উপরে তুলে ধরেন এবং ব্রজের মানুষজন 7 দিন ধরে এই পাহাড়ের নিচে আশ্রয় নেন। এছাড়াও মন্দিরের ভিতরের দেওয়ালে ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে রামায়ণের বিভিন্ন মুহূর্ত। সেগুলি দেখতে মন্দ লাগে না। মন্দিরের ভিতরের আরও দেওয়ালে রয়েছে শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবনের বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনার দেওয়ালচিত্র। সেগুলি দেখে নিয়ে এবার গেলাম বারান্দার দিকে। এই মন্দিরের বারান্দা থেকে গঙ্গার অপরূপ শোভা উপভোগ করা যায় বেশ ভালোই। এবারে চলুন মূল মন্দির থেকে যাওয়া যাক নিচের দিকে। মূল মন্দিরের নিচে আছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রতিকৃতি। সার দিয়ে রাখা আছে শিবলিঙ্গগুলি। এখানে আছে আরও কিছু ছোটোখাটো মন্দির। মাঝে আছে নিমাইয়ের পাদপীঠ। সব মিলিয়ে জায়গাটি বেশ পরিচ্ছন্ন, সাজানো গোছানো, ফুলে ভরা। গঙ্গা পাড়ে ভক্তিমূলক আবহে এই সুদৃশ্য বাগানে কিছুক্ষণ সময় কাটাতে ভালোই লাগবে। নিমাই তীর্থ ঘাটের পাশেই রয়েছে পোদ্দার ঘাট। এবার আমরা এসেছি সেখানেই। 2 মিনিটের হাঁটা পথ। এই ঘাটটি অবশ্য ধর্মীয় কোনো কারণ নয়,
অন্য কারণে বিখ্যাত। একসময় বৈদ্যবাটিতে নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন, পোদ্দার ঘাটে ভাষণও দিয়েছিলেন। তবে তিনি মাটিপাড়ায় নৃপেনবাবুর বাড়িতেই ছিলেন। ঘাটে থাকা ফলক বলছে 1938 সালের 16 জুলাই এই পোদ্দার ঘাটে নেতাজি স্বাধীনতা আন্দোলনের সপক্ষে দৃপ্ত ভাষণ দিয়েছিলেন। তাই পোদ্দার ঘাটের ঐতিহাসিক খ্যাতি কিন্তু কম নয়। তবে এখন সেভাবে কিছুই নেই, তবু ইতিহাসের গন্ধমাখা এই জায়গায় দুদণ্ড বসতে ভালোই লাগে। একটু গঙ্গার দিকেও গেলাম, নিরিবিলি চত্বর, এখান থেকেও গঙ্গার সৌন্দর্য উপভোগ করা যায় ভালোভাবেই। এবারে বেরোতে হবে, এখান থেকে যাব বৈদ্যপাড়া, রেল লাইনের ওপাশে যেতে হবে আমায়। গুগল বলছে হেঁটে মিনিট 10 সময় লাগবে। ও হ্যাঁ, এই বেলা বলি, আমি কিন্তু গোটা বৈদ্যবাটি সফরটাই হেঁটে সেরেছি। তবে অসংখ্য টোটো চলে, যারা হাঁটতে পারবেন না তাদের জন্য টোটো আছে, কোনো অসুবিধে হবে না। এবারে চলে এসেছি বৈদ্যপাড়ায় নিশীথ সেন সরণিতে থাকা বক্সিবাটি বা বক্সিবাড়ির সামনে। এখানেই রয়েছে বিশ্ববিখ্যাত শল্য চিকিৎসক মধুসূদন গুপ্তের বসতবাটি। বক্সিবাড়িতে গুপ্ত কিভাবে এলো? সম্ভ্রান্ত বৈদ্যবংশে মধুসূদন গুপ্ত জন্মেছিলেন। তাদের পারিবারিক পেশার দরুন শাসক সম্প্রদায়ের সঙ্গে ছিল ঘনিষ্ঠতা খুবই। মধুসূদন গুপ্তের পিতার ঠাকুরদা কালীচরণ গুপ্ত তৎকালীন মুর্শিদাবাদের নবাবের থেকেই বক্সি উপাধি অর্জন করেছিলেন। মধুসূদনের পৈতৃক ভিটে বক্সিবাটির প্রতিষ্ঠাতা ছিলেন কালীচরণের পুত্র গোপাল শরণ। মুর্শিদাবাদের নবাবী শাসনের অবসান হলে তিনি বৈদ্যবাটিতে চলে আসেন। এই গোপাল শরণের পৌত্র মধুসূদন গুপ্ত। এবারে বলি মধুসূদন গুপ্তের কৃতিত্বের কথা। সে যুগে স্বাস্থ্যের জন্য মানুষের নির্ভরতা ছিল হেকিমি আর কবিরাজবিদদের ওপরে। মেডিকেল বা ডাক্তারি চিকিৎসার উদ্ভব হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির যুগে। তবে মেডিকেল পাঠ্যক্রমে তখনও সব ব্যবচ্ছেদের ধারণা ছিল না। এমনকি সনাতনী হিন্দু সমাজে চিরকাল অচ্ছুত নিচু শ্রেণীর মানুষরাই সব স্পর্শ করেছেন। সাগর পেরোনোর মতো মৃতদেহ ছুলে যে উচ্চ শ্রেণীর হিন্দুর জাত যাবে তাতে কোনো সন্দেহই ছিল না সে সময়। দিনটা ছিল 1836 সালের 10ই জানুয়ারি। সতীদাহ হ্রদের পর আবার বাঙালির কুসংস্কারের বিরুদ্ধে বড় জয় এলো। ভারতে প্রথম সব ব্যবচ্ছেদ বা ময়নাতদন্ত করলেন মধুসূদন গুপ্ত। মধুসূদনের সব ব্যবচ্ছেদের পরপরই ফোর্ট উইলিয়াম থেকে তোপধ্বনি করা হলো। এরপর 28শে অক্টোবর ইংরেজ ডাক্তার গুভিডের তত্ত্বাবধানে মধুসূদন গুপ্ত 4 জন সেরা ছাত্রকে নিয়ে ফের সব ব্যবচ্ছেদ করেন। এই 4 জন ছাত্রই আমাদের দেশের প্রথম অ্যালোপ্যাথিক ডাক্তার: উমাচরণ শেঠ, রাজকৃষ্ণ দে, দ্বারকানাথ গুপ্ত এবং নবীন চন্দ্র মিত্র। মধুসূদন একজন সমাজ সংস্কারকও বটে। গ্রামে গিয়ে চিকিৎসা করার পাশাপাশি তিনি টিকা নিয়ে মানুষের কুসংস্কারের বিরুদ্ধেও লড়েছেন। তিনি সেই সময় কলকাতায় বিভিন্ন রোগের প্রাদুর্ভাবের জন্য পানীয় জল, পয়ঃপ্রণালী, রাস্তা এবং নর্দমাকে দায়ী করেছিলেন। মহিলাদের প্রসবের জন্য উপযুক্ত আতুরঘর নির্মাণের দিকেও আঙুল তুলেছিলেন। পরে স্বাস্থ্যের চিন্তায় তিনি নিজেকে এমনভাবে নিয়োগ করেছিলেন যে নিজের কথা তার মনেই পড়ত না। 1856 সালে সব ব্যবচ্ছেদের এই জনকের মৃত্যু হয়। এই বাড়ির দুর্গাপূজা এখনও বেশ জনপ্রিয় এই এলাকায়। মানুষ সেই সময় আসেন বটে, কিন্তু মধুসূদনকে কজন মনে রেখেছেন তা নিয়ে সংশয় থেকেই যায়। এখন এই বাড়িতে বাস করেন দেখভালকারীরা, বংশধরেরা সকলেই অন্যত্র থাকেন। অবশ্য মধুসূদনের তেমন কিছু নেই এখন এই বাড়িতে। এবারে এখান থেকে যাব আমরা 10 নম্বর রেল গেটের দিকে। মাঝেই পড়ল এই এলাকার বিখ্যাত মিষ্টির দোকান আদি সত্যনারায়ণ। 10 নম্বর রেলগেটের কাছেই রেল লাইনের ধারেই এই দোকান। এখানে আর দেরি করলাম না বেশি। এখান থেকে নিয়ে নেওয়া হলো ওদের দুটি সেরা মিষ্টি, কাজু সন্দেশ এবং বাবু সন্দেশ। ওরাই বললেন এই দুটি মিষ্টি নিতে। এই মিষ্টি আমরা একটু পরে খাবো, আগে আরও কিছু দেখে নিই তাহলে। বৈদ্যবাটির 10 নম্বর রেলগেটের পূর্ব দিকে অবস্থিত ভদ্রকালী দেবী বিশেষ জাগ্রত বলে এলাকাবাসীর বিশ্বাস। এই দেবীর নামানুসারে পল্লীর এক অংশের নাম ভদ্রকালী। ঘন জনবসতির মধ্যে হলেও
মন্দিরের মধ্যে গেলে মনে হয় এক টুকরো শান্ত কোনো আশ্রমে এসেছি। পাশ দিয়ে রেল লাইন, মন্দির চত্বরে গাছগাছালির ছায়া, ফুল ফলের গাছে ভরা বেশ সুন্দর জায়গাটি। এই মন্দির নির্মাণ করেন শেওড়াফুলির রাজা মনোহর রায়। সঠিক কবে নির্মাণ হয়েছিল সে বিষয়ে বিশেষ কিছু জানতে পারা যায় না। কোনো এক পুকুর খননকালে দেবী মায়ের মূর্তিটি পাওয়া যায়। অনেকের মতে ভদ্রকালী মন্দিরের বেদি পঞ্চমন্ডির আসনের উপর প্রতিষ্ঠিত। এই মন্দিরের সামনের অংশে মা ভদ্রকালী এবং পিছনে রয়েছে রাধা বল্লভের মন্দির, সেটিও দেখে নিতে পারেন একসঙ্গেই। কালী মন্দিরের দুপাশে রয়েছে দুটি শিব মন্দিরও। রাজা মনোহর রায় মন্দির নির্মাণ করে ভদ্রকালী মাকে প্রতিষ্ঠিত করে তারকেশ্বর শিব মন্দিরের মহন্তের হাতে পরিচালনার ভার তুলে দেন। সেই থেকে এই মন্দিরটি তারকেশ্বর মন্দিরের অধীন। এই মন্দিরের পূজারী মনোনীত হন তারকেশ্বর মন্দির থেকেই। তারকেশ্বর মন্দিরের খাতায় এই কালী মন্দির বৈদ্যবাটি মঠ নামে উল্লেখ করা আছে। ভদ্রকালী মন্দির থেকে মিনিট 10 হেঁটে চলে এসেছি 11 নম্বর রেলগেটের কাছে। এখানে আছে আরও একটি জনপ্রিয় মিষ্টির দোকান, মৃত্যুঞ্জয় সুইটস। এই দোকানেরও বেশ নামডাক এই তল্লাটে, তাই ঠিক করেছি এখানকার মিষ্টিও একটু খেয়ে দেখতেই হবে। দোকানে ঢুকে দেখলাম অনেক রকমের মিষ্টির সম্ভার রয়েছে, তার মধ্যে বাছা খুব মুশকিল। তাই নিয়ে নিয়েছি ওদের পছন্দ করা সেরা দুটি মিষ্টি, বাটার রোল এবং রসমাধুরী। এই দুটিও আমরা খাবো, কিন্তু একটু পরে, এখানে নয়। মিষ্টি নিয়ে যাব এবারে অন্য জায়গায়। আমরা চলে এসেছি বৈদ্যবাটি স্টেশনের পশ্চিম দিকে। রেল লাইনের গা দিয়ে যাওয়া রাস্তা ধরে মিনিট 3 হাঁটলেই মিলবে এই শিব মন্দিরটি। এই শিব মন্দিরের পাশ দিয়ে রেল লাইনের ধার ঘেঁষে চলে গিয়েছে একটি পায়ে চলা পথ। অশ্বত্থ গাছের তলা দিয়ে আমি যাব এখন সেই পথেই। এই পথে একটু এগোতেই আমার সঙ্গী হলো নির্জনতা এবং প্রকৃতি। পুটুস ফুলের ঝোপের ধার ঘেঁষে চলে গিয়েছে পথ, মাঝে মধ্যে শুধু রেলগাড়ির আসা যাওয়া। ও হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি, এই পথে কোথায় চলেছি আমি। আসলে এই দিকে ডিভিসির একটা ক্যানেল আছে, তার ধার ঘেঁষে নিরিবিলি সবুজে ছাওয়া প্রকৃতিকে প্রাণ ভরে নাকি উপভোগ করা যায়। আমিও তাই চলেছি এই পথে সেই প্রকৃতির কাছে। সামনের কুল গাছের ঝোপটা পেরোতেই নজরে এলো সেই ক্যানেলটি। একটা অদ্ভুত বৈপরীত্য। এতক্ষণ তো আমরা বেড়াচ্ছিলাম বৈদ্যবাটি শহরের, মানে স্টেশনের যে বৈদ্যবাটি স্টেশন তার পূর্ব দিকে। সেই অংশটা জনবসতিপূর্ণ, প্রচুর মানুষজন, বাড়িঘরদোর, গাড়ি ঘোড়া, ঘিঞ্জি রাস্তা, খুব জমজমাট একটা ব্যাপার। সেটা একটা অন্যরকম বেড়ানো। এরপরে আমরা যে এসছি এই যে স্টেশনের পশ্চিম পার্শ্বে, সেটা একটা অন্যরকম বেড়ানো। নিরিবিলি, নির্জন, পাখির ডাক ছাড়া কিছুই নেই। একেবারে দৃশ্যপট পুরো বদলে গিয়েছে। এই যে রাস্তা দিয়ে হাঁটতে কিন্তু অসাধারণ লাগছে আমার একদম পেছনে হচ্ছে ডিভিসির খাল, তার পাশ দিয়ে এই রাস্তা ধরে অনেকটা চলে যাওয়া যায়, কয়েক কিলোমিটার রাস্তা ধরে চলে যাওয়া যায়। আমি ভাবছি একটু হাঁটবো, এমনি আজকে হেঁটেছি অনেক, তবুও এই রাস্তা ধরে হাঁটার মজাটাই আলাদা। তারপরে ডিভিসির এই ক্যানেলের পাশে তার যে অপূর্ব প্রাকৃতিক শোভা সেটা উপভোগ করব। আমার ভালো লাগছে, সত্যি খুব ভালো লাগছে। এরকম রাস্তা তো খুব বেশি পাওয়া যায় না। আমি বৈদ্যবাটি শহরে এসেও যে এরকম একটা জায়গা পাবো সেটা কিন্তু খুব একটা আশা করিনি। গুগলে দেখেছিলাম জায়গাটা নির্জন, কিন্তু এতটা নির্জন নিরিবিলি সেটা কিন্তু এতটা ভাবতে পারিনি আমি। আমার খুব ভালো লাগছে। আপনারা যদি আসেন, একটু আসার অসুবিধা এই জায়গাটা, কারণ গাড়িটা আসে না এখানে। ওই গাড়িতে এলে ওই শিব মন্দির অবধি, অথবা যদি টোটোয় বা অটোতে আসেন সেটাও শিব মন্দির অবধি, সেখান থেকে হাঁটতে হবে। এই হাঁটাটা একটু বেশ খানিকটা, আর বাইক থাকলে বাইক চলে আসে।
কিন্তু ভালো, জায়গাটা খুব সুন্দর, জায়গা তো নিরিবিলি, আপনি দেখতেই পাচ্ছেন চারপাশে আমার এত সবুজ, তার মধ্যে দিয়ে একদম এই রাস্তাটা ভালো লাগছে আমার। আপনারা এলে বৈদ্যবাটি বেড়াতে এলে কিন্তু এই জায়গাটা মিস করবেন না। আমি একটু হাঁটি আর একটু সামনের দিকে এগোই, দেখি কি আছে, আপনাদেরকেও দেখাবো, ঠিক আছে? ততক্ষণ তাহলে একটু প্রকৃতির সঙ্গে প্রকৃতির মাঝে হাঁটা হোক। ওদিকে রেল লাইনও চলে গিয়েছে ক্যানেলের ওপর দিয়ে। সেদিকে গিয়েই দেখতে পেলাম একটা পুরনো সেতুর মতো ক্যানেলের ওপরে একটা দ্বীপের মধ্যে চলে গিয়েছে। দেখেই মনে হলো ওখানে যাওয়াটা একটু দরকার। ব্যাস, যেমন মনে হয় তেমন কাজ। চলে এলাম এদিকে। পরিত্যক্ত একটা সেতু, সরু কিন্তু এখনও যাওয়া যায়। এদিকে এসে নেমে গেলাম একটু নিচের দিকে, চললাম সেই সেতু ধরে। দারুণ লাগছে, কিন্তু কেউ কোথাও নেই এখানে। এখান থেকে ক্যানেলটা খুব সুন্দর দেখা যাচ্ছিল। শীতে এখানে প্রচুর পাখি আসে। এখন তো অবশ্য ক্যানেলে জল প্রায় নেই বললেই চলে, পাখিও খুবই কম। তারই মধ্যে দু একটা রয়েছে দেখছি, তবে আমি পাখির তেমন কিছু বুঝি না খুব একটা। এখানে পাখির ছবি তুলতে বহু মানুষ আসেন, সেটা কিন্তু শুনেছি আমি। এবারে কিন্তু একটু একটু খিদে পাচ্ছে, সঙ্গে তো মিষ্টি রয়েইছে, সেগুলি এবার বের করতে হবে। ক্যানেলের ধারে একটা বাঁধানো কালভার্ট দেখে বসে পড়লাম তার উপরে। দারুণ পরিবেশ। দুটি মিষ্টির বাক্স দুই দোকানের, দুটি কিন্তু বৈদ্যবাটির নাম করা দোকান। খোলা যাক তাহলে। প্রথমে খুলি আদি সত্যনারায়ণের বাক্স। সেখানে রয়েছে কাজু সন্দেশ এবং বাবু সন্দেশ। এবারে মৃত্যুঞ্জয়ের পালা। মৃত্যুঞ্জয় সুইটসের বাক্সে আছে স্পেশাল বাটার রোল এবং রসবাধুরি। আমার তো মিষ্টিগুলি দেখেই খিদে যেন বেড়ে গেল কয়েক গুণ। এবার তাহলে শুরু করা যাক, কি বলেন? আজকে ভেবেই নিয়েছিলাম একটু অন্যরকম পরিবেশে খাওয়া দাওয়া করব। দোকানে নয়, রোজই তো দোকানের মধ্যে দাঁড়িয়ে আমরা খাই। আজকের পরিবেশটা একটু অন্যরকম হবে। তো যখন এই জায়গাটার সন্ধান পেলাম বা হদিশ পেলাম, তখন মনে হলো যে খাওয়া দাওয়াটা যেখানেই করি। সেই জন্য মিষ্টির দোকান থেকে আমরা মিষ্টি নিয়েছিলাম, মিষ্টি কিন্তু খাইনি। বৈদ্যবাটিতে দুটো দোকান মূলত জনপ্রিয় বা বিখ্যাত, সত্যনারায়ণ এবং মৃত্যুঞ্জয়। এই দুজনেরই কিন্তু এই অঞ্চলে বেশ কয়েকটা শাখা প্রশাখা আছে, কিন্তু বৈদ্যবাটিতে তাদের নাকি মূল শাখা বা মূল দোকান। যাই হোক, সেখান থেকে আমরা নিয়েছি। আদি সত্যনারায়ণ থেকে মিষ্টি নেওয়া হয়েছে এবং মৃত্যুঞ্জয় থেকে। দুটি দোকানকে আমরা বলেছিলাম যে তাদের সেরা দুটি মিষ্টি আমাকে দিতে। তারা যেটা পছন্দ করেন, তাদের যেটা মনে হয়েছে যে এই দুটি মিষ্টি দোকানের একদম দারুণ খেতে বা সেরা, সেই দুটি আমাদের দিন। তারা দিয়েছেন বেছে। সেই মিষ্টি আমরা এখানে খাবো। এই সুন্দর পরিবেশ, আমার পেছনে একদম কুলকুলু করে এই ডিভিসির ক্যানেল বইছে, চারিদিকে একদম দারুণ সবুজ প্রকৃতি, নির্জন নিরিবিলি, পাখির ডাক। এর মধ্যে বসে খাওয়ার কিন্তু মজা একটা আলাদা। তো আগে আমরা সত্যনারায়ণের খাই। সত্যনারায়ণের সুইটসের এই হচ্ছে দুটো মিষ্টি দেখালাম আপনাদের। একটা হচ্ছে কাজু সন্দেশ আর একটা হচ্ছে বাবু সন্দেশ। আগে একটু কাজুটা খাওয়া যাক। কাজু সন্দেশ নরম, খুব তুলতুল করছে একদম। কিন্তু মিষ্টি খুব কম, এটা একটা ভালো জিনিস, ভালো লাগলো। কাজু সন্দেশ কিন্তু খারাপ লাগেনি আমার। এবার হচ্ছে বাবুর পালা, বাবু সন্দেশ। বাবু সন্দেশ কিন্তু সন্দেশের সঙ্গে আরও কিছু মেশানো আছে, এটা অন্য টেস্ট। এটিও ভালো, দারুণ মিষ্টি নয়। তো এই কাজু এবং বাবু এই দুই সন্দেশ সত্যনারায়ণের, ওরা বললেন এটা ভালো, আমার কিন্তু খেয়ে ভালো লেগেছে, খারাপ লাগেনি। দামও খুব বেশি নয়, মাত্র একটা 15 টাকা, একটা 16 টাকা। তো সেই জন্য দামও খুব বেশি নয়, মোটামুটি খারাপ না, ভালো এই মিষ্টি দুটি। এবার মৃত্যুঞ্জয়ের পালা। মৃত্যুঞ্জয়ের দুটো মিষ্টি বেশ বড় সড়ো, খারাপ না। এই দুটি হচ্ছে একটি রসমাধুরী আর একটা হচ্ছে বাটার রোল। বাটার রোল আবার স্পেশাল বাটার রোল। তো দেখা যাক, যদিও মিষ্টি দুটোর দাম বেশ বেশি, একটু গায়ে লাগছিল। এই রসমাধুরীর দাম হচ্ছে 28 টাকা আর স্পেশাল বাটার রোল হচ্ছে 50 টাকা। তো দুটো মিষ্টি 78 টাকা দিয়ে কিনতে একটু যে অসুবিধে হচ্ছিল না তা না, মিথ্যে কথা বলবো না। রসমাধুরী খারাপ না, কম মিষ্টি, ওপরে বেশ একটা স্বরের বা দুধের কী বলো ওগুলোকে,
একটা বেশ সুন্দর মানে ক্ষীরের আস্তরণ দেওয়া আছে, ভাল লাগলো। আর এবার হচ্ছে দামি মিষ্টি, এই হচ্ছে বাপরে বাপ, হ্যাঁ এই হচ্ছে স্পেশাল বাটার রোল। বাটার রোলকে একদম মালাই দিয়ে একটা রোল করে দেওয়া হয়েছে, ভেতরে সন্দেশ। খারাপ না, খেতে খারাপ নয়, তবে কি 50 টাকার দাম, সেটা কতজন খেতে পারবেন জানি না। এমনি ঠিক আছে, খারাপ না, ভালো। দুটি মিষ্টি খারাপ না। আমি শুনেছিলাম মৃত্যুঞ্জয়ের দাম একটু বেশি, তো যাই হোক মিষ্টিটা কিন্তু খারাপ নয়। 4টে মিষ্টি আমি খেলাম, 4টে কিন্তু ভালো মিষ্টি। হ্যাঁ, কলকাতার বাইরে কিন্তু হুগলিতে মিষ্টির নাম আছে। হুগলির এই অঞ্চলে আমরা তো আগেও বেশ কয়েকটা পর্বে আপনাকে দেখিয়েছি ভালো ভালো মিষ্টির দোকান, এবং তাদের খুব ভালো ভালো মিষ্টিও আছে। তো সেক্ষেত্রে বৈদ্যবাটিও খুব পিছিয়ে নেই, ভালোই খেলাম। খাওয়া দাওয়া সেরে আর একটু বেড়াবো আমরা, এই পড়ন্ত বিকেলে জায়গাটা অপূর্ব, একটু বেরিয়ে বাড়ি ফেরার পালা, যাকে বলে মধুর এনো সমাপয়েত। সত্যি বলছি, মিষ্টিগুলি তো ভালো ছিলই, সেই সঙ্গে এই পরিবেশ যেন আরও মধুময় করে তুলেছে গোটা ব্যাপারটা। আমি ঠিক করেছি এবার থেকে দোকানের বদ্ধ পরিবেশে না খেয়ে বাইরে এমন সুন্দর পরিবেশেই খাওয়া দাওয়া করব, যদি অবশ্য সুযোগ মেলে তবেই। খাওয়া দাওয়া শেষে এবার আরেকটু ঘুরে দেখার পালা। জায়গাটা আমার দারুণ লেগেছে, রৌদ্র ছায়াঘেরা পথ, পাশ দিয়ে জলের ধারা। এবারে এলাম ক্যানেলের একেবারে ধারে। এখানে জলটা একটু নিচে গিয়ে পড়ছে, তাই একটা বেশ ঝর্ণা ঝর্ণা শব্দ হচ্ছে, ভালোই লাগছে। কিন্তু এদিকটা এসে জলের স্রোতটা একটু যেন বোঝা যাচ্ছে, স্বচ্ছ সুন্দর জল। চলুন না আরও একটু হাঁটি। এই রাস্তা ধরে আরও একটু হেঁটে গেলেই নজরে আসবে আরও একটা সেতু, আগের মতোই সরু কিন্তু খুব আদুরে। গাছের ছায়া ঘেরা এপার থেকে ওপারে চলে গিয়েছে লম্বা সেতুটি। আমিও যথারীতি চললাম ওপারে। মাঝখানে গিয়ে একটু দাঁড়ালাম, অনেকটা দেখা যায় লম্বা ক্যানেলটিকে। চলুন না একটু ওপাশে যাই, দেখি কি আছে। ওপাশে অবশ্য তেমন কিছু নেই দেখলাম, ওই চাষের ক্ষেত, জঙ্গলের মধ্যে দিয়ে সরু পথ। আমি অবশ্য খানিকটা সেই পথ বেয়ে এগোলাম। খানিক গিয়ে সেভাবে আর পথ মিলল না, এবারে আর এগোলাম না, ফিরে চললাম আবার ওপাশে। সেতু অভিযান তো শেষ। সব মিলিয়ে অসাধারণ। প্রকৃতির সঙ্গে একেবারে নিজের মতো করে থাকা হলো অনেকটা সময়। এবারে ফেরার পালা, জলের ধার ঘেঁষে ওই পথ বেয়েই ফিরে চলা আবার। এই পদচারণার সত্যি জবাব নেই। আজ তো অনেকটা হাঁটা হয়েছে আমার, বেশ কয়েক কিলোমিটার, কিন্তু তবুও এই শেষবেলায় এই পথে হাঁটতে এতটুকু ক্লান্তি লাগছিল না। সেটা শুধুমাত্র এই অনাকাঙ্ক্ষিত অথচ অপূর্ব পরিবেশের জন্যই। কাছেই বৈদ্যবাটি স্টেশন, ধরে নিয়েছি ফিরতি পথের ট্রেন। যাব এখান থেকে বালি, বালি থেকে বালি হল্ট হয়ে ডানকুনি লোকাল ধরে দমদম। যেতে যেতে বলি এখানে আসা যাওয়ার ব্যাপারে। ট্রেনে আসাটাই সুবিধাজনক। শিয়ালদাহ থেকে এলে ডানকুনি লোকাল ধরে বালি হল্টে নেমে ট্রেন বদলাতে হবে আপনাকে। হাওড়া দিয়ে এলে সরাসরি বৈদ্যবাটি স্টেশনে নামা যায়। গাড়িতে এলে জিটি রোড ধরে বৈদ্যবাটি পৌঁছে যাবেন সরাসরি। তবে শহরের বেশ কিছু রাস্তা কিন্তু বেশ সরু, গাড়ি নিয়ে এলে একটু সমস্যা হতেই পারে। উত্তর 24 পরগনার দিক থেকে যারা আসবেন তারা কিন্তু ইছাপুর নেমে পলতাঘাট থেকে নৌকো পার হয়েও চাপদানিতে আসতে পারেন। এখানে থাকার প্রয়োজন পড়ে না, দিনের দিন এসেই ঘুরে যাওয়া যায়। স্টেশনে নেমে টোটো পেয়ে যাবেন। আমি হেঁটে ঘুরেছি বটে, কিন্তু যাদের হাঁটতে অসুবিধে হয় তারা দিব্যি টোটোতেই ঘুরতে পারবেন।
আমি অবশ্য দুপুরে খাইনি, পেট ভরে গিয়েছিল মিষ্টি খেয়ে। কিন্তু বেশ কয়েকটি রেস্টুরেন্ট বা ছোট হোটেল আছে, খাওয়ার কোনো অসুবিধা আপনাদের হবে না। কথা বলতে বলতেই চলে এসেছে অনেকটা কাছাকাছি। বালি ব্রিজ পেরিয়ে এবার যাচ্ছি দমদমের দিকে। আজ তাহলে এখানেই শেষ করি। আবার তাহলে ফিরে আসবো সামনের বুধবারে অন্য একটা দারুণ জায়গায় যাওয়া এবং খাওয়া নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এভাবেই দেখতে থাকবেন দৃশ্যকল্পের যাওয়া এবং খাওয়া।